আচ্ছা, আসসালামু আলাইকুম। নহর ইনিশিয়েটিভস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ সেলিম। আজকে আমরা হাজির হয়েছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে, যেটির নাম আমরা দিয়েছি নহর প্রেজেন্টস রিহ্যাবিলিটেশন প্রফেশনস ইনসাইটস। আসলে অনুষ্ঠানের নামের মধ্যেই কিন্তু অনেক ব্যাপকতা এবং গভীরতা বুঝতে পারছি আমরা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা করতে চাই ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যারা রিহ্যাবিলিটেশন সেক্টর নিয়ে নিয়মিত কাজ করছেন, এখানে বিভিন্ন ওয়েল উইশার হিসেবে আছেন এবং প্রফেশনালস হিসেবে আছেন, বিভিন্ন একাডেমিশিয়ানস আছেন, সবাইকে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং এই পুরো সেক্টর সম্পর্কে একটা সম্যক ধারণা এবং একটা ইন ডিটেলস একটা আমরা নলেজ এখান থেকে আমরা গেইন করতে পারবো। পাশাপাশি সমসাময়িক কি কি চ্যালেঞ্জ আছে এবং সেগুলো থেকে উত্তরণের জন্য আসলে আমরা কি কি করতে পারি, সবকিছু নিয়ে আমরা ইনশাআল্লাহ এখানে কথা বলবো। তো আগামী আধা ঘন্টা আমাদের সাথে থাকবেন আমাদের দুইজন প্রিয় মুখ। আজকে প্রথম পর্বের প্রথম অনুষ্ঠানের যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, আমি তাদের সাথে প্রথমে একটু নিজে পরিচিত হতে চাই এবং আপনাদের সবাইকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় ফিদাল শামস ভাই, যিনি রয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন বিটিআরএফ। এবং সাথে আরেকজন প্রিয় ভাই রয়েছেন ডক্টর মোহাম্মদ নাইম আলিমুল হায়দার, যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বিটিআরএফ এ, এবং এছাড়াও তিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইন বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফেসবুক লাইভে। আমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে 5 মিনিট ডিলে করে আমরা শুরু করেছি। তো ইনশাআল্লাহ আগামী যে যতক্ষণ আমরা সাথে আছি ইনশাআল্লাহ নিরবচ্ছিন্ন ভাবে কথা বলতে পারবো আশা করছি। তো শুরুতে আমরা ফিদা ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়া, আপনার সম্পর্কে যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন, তারপরে আমরা নাইম ভাইয়ের কাছে আসবো। জি, অনেক ধন্যবাদ। আশা করি যারা দর্শক শ্রোতা বৃন্দ যারা আছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমেই মহান আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া যে আমরা আজকে নহর ইনিশিয়েটিভস আয়োজিত এই রিহ্যাবিলিটেশন প্রফেশনস সাইট, আমরা এটা প্রথম পর্বে আমরা হিসেবে আমরা আমরা সাথে থাকতে ভালো লাগে, কারণ ভালো থাকা যায়। আমাদের মনে হয় আমরা আমাদের এই আমাদের বিষয়টা আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি প্রথমে হ্যাঁ, ভলিউমটা একটু কম মনে হচ্ছে, ভলিউম সাউন্ডের। আমার এখানে সব এখন কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে ভাই। এরকম রাখেন, তাহলে ক্লিয়ার শুনতে পারবো আমরা। এখন শোনা যাচ্ছে? জি জি জি। তো যেটা হলো যে আসলে আমি ফিদা আল শামস, নির্বাহী পরিচালক বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন। আমি প্রথমেই সাধুবাদ জানাই আমাদের আজকের এই প্রোগ্রামটা তাদের সম্মানিত অতিথি হিসেবে থাকে। আসলে আজকে প্রথম পর্ব, প্রত্যেকটা প্রথম ভালো কাজের সাথে আসলে থাকতে ভালো লাগে, কারণ তাহলে একটা ভালো প্রেরণা কাজ করে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে। তো 12 বছর তো আসলে আমি ব্যাকগ্রাউন্ড সেখান থেকে গ্রাজুয়েশন করেছি 4 বছরের গ্রাজুয়েশন করে এবং তারপরে আমি পাবলিক ইউনিভার্সিটি
ফিদা ভাই, আপনার সাউন্ডটা একটু কেটে আসছে। হ্যাঁ, আপনি একটু মোবাইলটা কাছে নিলে সুবিধা হবে মনে হচ্ছে, মানে সাউন্ড এসে আবার কেটে যাচ্ছে। আমরা কিছু শুনতে পাচ্ছি, কিছু শুনতে পাচ্ছি না। মোবাইলটা মনে হয় আপনার একটু কাছে নিলে। আমাকে শুনতে জি, পাওয়া যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আপনি এই পজিশনে থাকেন তাহলে। জি, আমি আপনাদের শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। আমি নেটওয়ার্কের তাহলে কিছু সমস্যা হচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাদেরকে, ফিদা ভাই? এখন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুবই কম ভলিউম, খুবই কম ভলিউমটা কম শোনা যাচ্ছে। আপনি মোবাইলটা মনে হয় একটু কাছে রাখলে ভালো হয়, মানে সামহাউ মানে সাউন্ড একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, আমরা ফিদা ভাই, আপনি কানেকশনটা ঠিক করার চেষ্টা করতে থাকেন, আমরা এর মধ্যে আসলে নাইম ভাইয়ের সাথে একটু কথা বলে আসতে চাই। তো নাইম ভাই, আপনার সম্পর্কে যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন, এরপরে আমরা ফিদা ভাইয়ের কাছে আবার আসছি। আহ, আহ, ধন্যবাদ শাহাদ ভাই। আহ, ধন্যবাদ জানাচ্ছি নহর ইনিশিয়েটিভকে এত চমৎকার একটি আয়োজন করার জন্য। আজকের যে আয়োজনটি আসলে, আজকের এই আয়োজনে কিন্তু আমরা যারা আছি দুজন অতিথি হিসাবে, আমরা আসলে যার যার পেশাগত ভাবে আহ, এই ফিজিওথেরাপি, আমাদের বিশেষ যে শিক্ষার যে বিষয়গুলো আছে, পিছিয়ে পড়া যারা শিশু বা ব্যক্তি আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি, ফিজিওথেরাপি, এই সংশ্লিষ্ট সকল বিষয়গুলো নিয়ে আজকে হয়তো আলোচনা আমরা করব। তো আমি যদি আমার নিজের কথা বলতে চাই, আমি আসলে পড়াশোনা করেছি আইন নিয়ে। পড়াশোনা যেহেতু আইন নিয়ে করেছি এবং এখন শিক্ষকতার সাথে যুক্ত আছি ইউনিভার্সিটিতে, তো একসময় দেখা গেল যে আমার শিক্ষকতা আর গবেষণার জন্য অনেক সময় দেখা গিয়েছে যে আমি আহ, মানবাধিকার, হিউম্যান রাইটস, মানবাধিকার, এছাড়া সমাজের যারা পিছিয়ে পড়া ব্যক্তি, বিশেষ করে যারা প্রতিবন্ধী রয়েছে, তাদের অধিকার নিয়ে বিভিন্ন গবেষণা করেছি, কাজ করেছি, ক্লাসে কথা বলেছি, সেমিনার ওয়ার্কশপ করেছি। তো এক সময় মনে হলো যে এই বিষয়ে কাজ করার সুযোগ আছে। আমি যদিও শিক্ষক, গবেষণা করি বিভিন্ন বিষয় নিয়ে, লেখালেখি করি, তো আমার মনে হলো যে এই বিষয়ে বাংলাদেশে কাজ করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে এবং আমাদের বিটিআরএফ বিটিআরএফ খুব চমৎকার ভাবে তারা উদ্যোগ নিয়েছে। যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা শিশু এরকম আছে যারা, তাদের জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এবং বিভিন্ন সময় সময় তারা সেই বিষয়গুলো কিন্তু সামনে তুলে ধরছে, জনগণের সামনে তুলে ধরছে। তো মূলত 2018 সালের দিকে আমি বিটিআরএফ এর উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হই। মূলত বিটিআরএফ এর যে আইনি কাঠামো, আইনি বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলোতে আমি আমার মতামত দিয়ে থাকি। এছাড়া উক্ত প্রতিষ্ঠানটি কিভাবে পুরো দেশব্যাপী তাদের কর্মকাণ্ডগুলোকে আরো মানে আইনি কাঠামোর মধ্যে রেখে তাদের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারে, সেই ক্ষেত্রে সহযোগিতা করছি। তো আপনি বলতে পারেন যে শিক্ষকতা, গবেষণা এগুলোর পাশাপাশি আমি চেষ্টা করছি বিটিআরএফ এর মতো একটি প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা পরিষদের থেকে। তারা যেহেতু একটি মহান কাজ করছে এবং আমি মনে করি এই বিটিআরএফ এর মতো প্রতিষ্ঠানগুলো যদি বেশি বেশি করে কাজ করে যায়, তো আমাদের যে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যক্তি বা প্রতিবন্ধীদের, সেক্ষেত্রে একটি সফলতা আসতে পারে বলে মনে করি। এবং আমি যেমন শিক্ষকতার আহ, জায়গা থেকে আমি আমার ভূমিকা রাখছি, সব পেশাজীবীরা যদি যার যার অবস্থান থেকে এই ফিল্ডে তাদের ভূমিকা রাখে, আমার মনে হয় অচিরেই আমরা খুবই একটি ভালো ফলাফল দেখতে পাবো। এইভাবে আমার বিদ্যার্থীর সাথে যুক্ত হওয়া, আর শিক্ষকতা করছি, আর চেষ্টা করছি বিটিআরএফ এর মতো প্রতিষ্ঠানগুলোকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ নাইম ভাই। ফিদা ভাই, আপনার একটু সাউন্ডটা মিউট করতে হবে, একটু ইকো হচ্ছে। হ্যাঁ,
নাইম ভাই, খুব চমৎকার আপনি বলছিলেন। আচ্ছা, আমার যেটা খুব জানতে ইচ্ছা করছে শাহেদ সেটা ভাই কি হচ্ছে যে, শুনতে পাচ্ছেন? যে আমি শুনতে পাচ্ছি। নাইম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? নাইম ভাই কি শুনতে পাচ্ছেন? নাইম ভাই মনে হয় সাউন্ড আবার প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা নাইম ভাইয়ের কাছে যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে আমি পরে আসছি, তাহলে ফিদা ভাইয়ের সাথে আবার শুরু করি। ফিদা ভাই, আপনার সম্পর্কে যেটা আপনি বলছিলেন, প্রথমে আপনার সম্পর্কে সংক্ষেপে জানতে চাই, এবং আপনার তো অনেকগুলো পরিচয় আমরা জানি আলহামদুলিল্লাহ। তো সেই সম্পর্কে একটু জানবো, পাশাপাশি আপনার যে স্বপ্নের প্রতিষ্ঠানে আপনি রয়েছেন বিটিআরএফ, এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানাবেন, যে এই প্রতিষ্ঠানের যাত্রাটা কবে কিভাবে শুরু হলো, এবং এই স্বপ্নের পথে আপনারা কতদূর অগ্রসর হতে পারলেন, সামনে কি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা রয়েছে, সবকিছু যদি সংক্ষেপে আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় এখন আমাকে শোনা যাচ্ছে, আমার যদি ভুল না হয়। জি, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছেন শুনতে আপনারা? পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। জি, ওকে। তো এখন যে বিষয়টা সেটা হলো, আমার মনে হয় যদি কোথাও সাউন্ডে বা কোথাও সমস্যা হয়, তাহলে আমরা যদি মেসেজ থ্রো করি তাহলে হয়তো মানে ভালো হয়। ফিদাল সাহেব ফিদাল শুনতে সাহেব পাচ্ছেন শুনতে আমাকে? পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। নাইম ভাইয়ের নাইম ওখানে মনে ভাইয়ের হয় একটু ওখানে মনে হয় প্রবলেম একটু হচ্ছে। প্রবলেম হচ্ছে। ইয়াসিন, তুমি একটু ইয়াসিন, তুমি একটু মেসেজে লেখো মেসেজে নাইম লেখো ভাইকে নাইম যে ভাইকে যে যে মিউটে যে রাখে, মিউটে আর আমরা রাখে, আর ওনাকে আমরা পরে ওনাকে জয়েন পরে করছি। জয়েন করছি। দুঃখ প্রকাশ করছি যে আসলে শব্দ বিভ্রাটের জন্য কিছু তথ্য শেয়ার করতে পারি। তো যেটা বিষয় হলো যে এই বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের যাত্রা শুরু আসলে আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে, 2016 সালের শেষের দিকে। আমি আসলে 2010 সাল থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছিলাম বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সংস্থায়, বিভিন্ন এনজিও এবং হাসপাতাল, বিশেষ স্কুলে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে, এবং খুব কাছাকাছি আসতে পেরেছি আমাদের সমাজের বেশ কিছু সুবিধা বঞ্চিত মানুষ, আমাদের বিশেষ অনুভূতি, বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন শিশু, কিশোর এবং ব্যক্তি, তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা এবং পুনর্বাসন সেবার সাথে জড়িত থেকে এবং তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার ফলে অভিজ্ঞতা হয়েছে আসলে নানামুখী কার্যক্রম। তো সেই জায়গাটায় কাজ করতে গিয়ে মনে হয়েছে যে আসলে যদি আমি শুধু আমার পেশাগত প্র্যাকটিসটাই করে যাই, তাহলে হয়তো আমি মানুষকে অনেক নানামুখী নানা কেন্দ্রিক সেবাটা আসলে দিতে পারবো। একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি আমরা, যে প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের যাদের এই বিশেষ চাহিদা রয়েছে, আমাদের সমাজের যে প্রতিবন্ধিতা বা নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, এমন যে মানুষরা রয়েছে, তাদের অধিকার নিশ্চিত করা, তাদের হয়ে কথা বলা এবং তাদের শিক্ষা, চিকিৎসা এবং তাদের সামাজিক পুনর্বাসন এটিকে নিশ্চিত করার জন্য কাজ করে একটা প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন, সংক্ষেপে এটিকে যারা সেবাগ্রহীতা আছেন তারা বিজিআরএফ নামে অধিক পরিচিত, আমি বিজিআরএফ নামে এটাকে চিনে থাকি। 2017 সালে আমরা সরকারি স্বীকৃতি পাই সমাজ মন্ত্রণালয়ের সমস্যা এবং তারপরে আমরা পুরোদমে আমাদের কার্যক্রম করে যাবো। মূলত আসলে আমাদের দুই ধরনের কাজ আমরা শুরু করছি। একটা হলো আমরা ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম করছি। আপনারা জানেন আমরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা প্রতিবন্ধীদের এবং প্রতিবন্ধীদের ঝুঁকিতে থাকা মানুষকে কাজকে প্রচারণা করছি। আরেকটা দিকে হলো আমরা তাদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা এবং তাদের জন্য যে কোয়ালিফাইড থেরাপিস্ট এবং পেশাজীবীদের মাধ্যমে যে সার্ভিস, সেটা তাদেরকে আমরা থেরাপিস্ট মেথডের মাধ্যমে করছি। একদিকে আমরা তাদের শিক্ষা নিয়ে কাজ করছি, তাদেরকে চিকিৎসা প্রদান করছি, আরেকদিকে আমরা তাদের ব্যাপারে, তাদের অধিকার প্রতিষ্ঠা ব্যাপারে এবং তাদের সামাজিক পুনর্বাসনের জন্য সেটা যেন সুনিশ্চিত হয় সেজন্য জনসচেতনতা ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনের সাথে আমাদের বিভিন্ন পেশাজীবীরা, সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন ব্যক্তি জড়িত, এবং বিশেষ শিশু অভিভাবক থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষ এবং বিশেষ শিক্ষক। জি,
ভাইয়া আপনার যে অনেকে আমাদেরকে কমেন্টস করছেন ইতিমধ্যে, বেশ কয়েকজন কমেন্টস করেছেন, লুবানা ইয়াসমিন এবং জারিয়ান নাবিলা, যে সাউন্ডে ক্লিয়ার পাওয়া যাচ্ছে না। তো সাউন্ডে হয়তো কিছু সমস্যা হচ্ছে, তারপরে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো ভাইয়া আপনার তো বিটিআরএফ সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম এবং লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন প্রতিষ্ঠার যে আমরা ব্যাকগ্রাউন্ড যেটাকে বলি। তো আপনার এক্ষেত্রে আপনার যে ব্যক্তিগত কিছু পরিচয় আছে সেগুলো আমরা চাচ্ছি যে সবার সামনে আসুক। তো আপনি যদি আপনার সম্পর্কে সংক্ষেপে একটু আমাদেরকে বলতেন। আহ, না, ধন্যবাদ। আসলে ব্যক্তিগত মানে আমরা আসলে কাজ করা শুরু আসলে 2009-10 সাল থেকে। আমি গ্রাজুয়েশনের পর থেকেই আসলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস এটাকে আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে গিয়েছি। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি আমার ব্যাকগ্রাউন্ড। আমি এটার উপরে 4 বছরের একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ করেছি, মোট 5 বছরের গ্রাজুয়েশন করেছি। আপনি শুনতে পাচ্ছি না? শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি আমরা। এটার উপর পড়াশোনা করার পরে আমি বিভিন্ন শাহেদ ভাই, শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া। বিশেষায়িত স্কুল এবং বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন এনজিওতে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো পরবর্তীতে যেটা দেখলাম যে আসলে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে দেখা যাচ্ছে যে যারা সার্ভিস প্রদান করছেন, যারা থেরাপি সেবা প্রদান করছেন, তাদের অনেককেই দেখলাম যে তাদের আসলে থেরাপি সেবা প্রদান করার মতো হয়তো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি বা তাদের কোনো যোগ্যতা নেই। এবং পরবর্তীতে সরকার যখন আইন পাস করলো 2018 সালে, তখনও দেখলাম যে সরকার যে এলিজিবিলিটি দিয়ে নির্ধারণ করে দিয়েছে আইনে, সেই আইনের এলিজিবিলিটি থাকার আইনের এলিজিবিলিটি সমপরিমাণ এলিজিবিলিটি না থাকার পরও অনেকে এখনো সেই ধরনের প্র্যাকটিস করছে। তো এই বিষয়গুলো আসলে প্রথম থেকে বিষয়গুলো দেখলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি স্পেশালিস্টদের নিয়ে আমাদের যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট প্রাণের সংস্থা, আমাদের যে সারা বাংলাদেশে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের স্টেক হোল্ডার সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট প্রতিষ্ঠা করি এবং প্রতিবন্ধিতা ঝুঁকিতে থাকা মানুষ এবং প্রতিবন্ধী মানুষদের নিয়ে যাতে আমরা ফ্রন্ট লাইন থেকে কাজ করতে পারি, সেই কারণে আমরা আসলে তাদের বিভিন্ন শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন সেবা প্রাপ্তির অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠা করি। এবং দুটো সংগঠন এবং সংস্থাকে আসলে জাতীয় পর্যায়ে সফল সংস্থা এবং সংগঠন হিসেবে পরিচিত করার জন্য আমি ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছি। আমি আমার যতটুকুই অভিজ্ঞতা এবং শিক্ষাগত আমার যে অর্জন রয়েছে সেখান থেকে আমি আসলে এই মানুষগুলোর জন্য কাজ করছি। মূলত আমার দুটো উদ্দেশ্য। আমি আমার যে পেশাজীবী ভাই এবং বোনেরা রয়েছে, বিশেষ করে আমার চিকিৎসা নাই সার্ভিস পেশাজীবী ভাই এবং বোনেরা, পাশাপাশি অন্যান্য পুনর্বাসন পেশাজীবী তাদের অধিকার আদায়, তাদের সুরক্ষা, তাদের পেশাগত সম্মান আদায়ের জন্য আমি সম্মিলিতভাবে এবং নিজ পেশাজীবী সংগঠন থেকে আমি প্রতিনিয়ত কাজ করে যেতে চাই। আরেকটা ক্ষেত্র হলো যারা আমাদের প্রতিবন্ধী মানুষ রয়েছে, যারা আসলে সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, গিফটেড চিলড্রেন বলি কিংবা ডিপ্রাইভড চিলড্রেন বলি, বিভিন্ন বা ডিসেবিলিটি বলি, তাদের অধিকার আদায়, তাদের সঠিক শিক্ষা চিকিৎসা যেন তারা শুরু থেকে পায়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমি এই জায়গাটা থেকেও কাজ করে যাচ্ছি। তো এটাই আমার আসলে কাজ করার উদ্দেশ্য। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ সরকার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর একটি কমিটি তারা গঠন করেছেন এবং প্রথম যে কমিটিতে তারা গঠন করেছেন 33 সদস্যের, তার মধ্যে আমি একজন সদস্য বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল হিসেবে এই কাউন্সিলকে দাঁড় করানো এবং কাউন্সিলের জন্য কাজ করে সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে আমি কাজ করছি। এছাড়াও আমি এনডিডি ট্রাস্ট, তারপর আপনার ন্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইইআর ডিপার্টমেন্ট আছে তাদের যে অটিজম এবং এনডিডি বিষয়ক কার্যক্রম রয়েছে, বিশেষ শিক্ষক, অভিভাবক, তাদের জন্য যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে, সেখানেও নিয়মিত একজন ট্রেনার হিসেবেও আমি কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি আমি বিভিন্ন সমাজসেবার সাথেও জড়িত থাকছি, বিভিন্ন এনজিও এবং সংগঠনের সাথে কাজ করছি। আমি সব সংগঠনের নাম এখানে নিতে পারছি না, তাহলে আবার দুই একটা বাদ পড়ে যাবে। তো অনেকগুলো আপনাদের যেমন নহর ইনিশিয়েটিভস এর সাথেও আমি কাজ করছি। বিভিন্ন ভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি এই মূল্যবোধকে
আরো জাগিয়ে তোলার জন্য আমি কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক চমৎকার ভাবে জানতে পারলাম আপনার সম্পর্কে। এবং ফিদা ভাই, আমরা দোয়া করি আপনার জন্য, আপনি এইভাবেই যে ডাইভার্সিফাইড বিভিন্ন ফিল্ডে কাজ করছেন সেভাবে কাজ করে যাবেন, এবং আপনার মাধ্যমে আমরা সবাই এবং একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এবং এই সেক্টরটাকে যে ডেভেলপ করার যে আমাদের যে স্বপ্ন, সেটা ইনশাআল্লাহ আমাদের সফল হবে ইনশাআল্লাহ। আমি এবার আসতে চাই একটু আমাদের নাইম ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি জি, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, ভাইয়া। যে আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আপনি যে একজন একাডেমিশিয়ান, তারপর শিক্ষক, এবং আপনি একজন আইনজীবী এবং একজন গবেষকও বটে, তো পাশাপাশি আপনি বিটিআরএফ এ কিভাবে আসলে জয়েন করলেন? কারণ ক্ষেত্র দুটো তো সম্পূর্ণ ভিন্ন। এই জি সম্পর্কে যদি প্রেক্ষাপটটা আমাদের সংক্ষেপে একটু বলতেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আসলে মূলত আমি 2015-তে আমি একটি গবেষণা কাজ আহ, করেছিলাম। আমাদের ডিসেবল পার্সন যারা প্রতিবন্ধী আছে বাংলাদেশে, তাদের উপর একটি গবেষণা করে একটি আর্টিকেল পাবলিশ হয়েছিল একটা প্রফেশনাল জার্নালের মধ্যে। তো ওই জরিপ সার্ভে করতে যে এবং গবেষণা করতে যে আমি আসলে লক্ষ্য করলাম যে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা মানুষ বা প্রতিবন্ধী রয়েছে, তারা কতটা অবহেলিত অবস্থায় আছে, এবং আমাদের সামগ্রিক যে সিস্টেম, সামগ্রিক ব্যবস্থা যদি আমি বলি, শিক্ষা, স্বাস্থ্য, তাদের জব, তাদের চাকরির নিশ্চয়তা, সামগ্রিক বিষয় আমি দেখলাম যে তার একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তো যেহেতু শিক্ষকতার সাথে ছিলাম এবং পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, হিউম্যান রাইটস প্রোটেকশনের ক্ষেত্রে কাজ করেছি। তো মানবাধিকারের একটি অন্যতম কিন্তু একটি শাখা হতে পারে আমাদের, বলা হয় যে আমাদের যারা প্রতিবন্ধী যারা রয়েছেন, পিছিয়ে পড়া যারা ব্যক্তি বা শিশু, তাদের অধিকারগুলো কিন্তু মানবাধিকারের একটি শাখা থেকে শাখা হিসেবে বিবেচনা করা হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু শিক্ষকতার সাথে ছিলাম, গবেষণা করেছি, এবং গবেষণা করতে গিয়ে এই বিষয়টি লক্ষ্য করলাম যে বিষয়গুলো নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। পাশাপাশি যখন দেখলাম যে বিটিআরএফ বিটিআরএফ প্রতিষ্ঠা হওয়ার পর তারা বিভিন্ন ভাবে এই সেক্টরটাকে টার্গেট করে আগাচ্ছে, তখন মনে হলো যে আমি আমার শিক্ষা গবেষণা বা যে আমার ভিতরের যে একটা ইচ্ছা যে আমি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা শিশু বা প্রতিবন্ধীর জন্য কিছু করতে চাই, সেক্ষেত্রে মনে হলো যে আমি আইনের শিক্ষক হওয়ার পরও যদি ইউনিভার্সিটি লেভেলে আমি আইনের শিক্ষক হিসেবে কাজ করছি, তো এই সেক্টরেও আমার মনে হয়েছে আমি আমার আইন শিক্ষা দিয়ে আমি আমার অবস্থান থেকেও বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের জনাব ইদাল শামস আছেন, তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে, কাজ করেছি আমরা। কাজ করতে গিয়ে একসময় মনে হলো যে বিটিআরএফ খুবই একটি মহৎ একটি উদ্যোগ নিয়েছে, এবং আমি আমার সেই শিক্ষা গবেষণা অভিজ্ঞতা থেকে চেষ্টা করছি বিটিআরএফ কে সহযোগিতা করার, এবং এক পর্যায়ে আমি 2018 সালে উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হই। এবং তখন থেকে আমি বিটিআরএফ এর বিভিন্ন ধরনের যে আইনি যে কাঠামো, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, তাদের বিভিন্ন ধরনের যে উদ্দেশ্য বাস্তবায়ন, অবজেক্টিভ গোলস রয়েছে প্রতিষ্ঠানের, তা এবং কনস্টিটিউশন রয়েছে প্রতিষ্ঠানের, সামগ্রিক বিষয়গুলো দিক নির্দেশনামূলক কাজের সাথে যুক্ত আছি, এবং একজন মানবাধিকার কর্মী হিসাবেই আমি তাদের সাথে থাকতে যাচ্ছি। এবং আমার মনে হচ্ছে যে আমরা একসাথে কাজ করে আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সে মূলত এই সংক্ষিপ্ত ভাবে বললে এই অভিজ্ঞতাই আপনাদের বলতে পারি যে এইভাবেই বিটিএফ এর সাথে যুক্ত হওয়া মূলত। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার, আলহামদুলিল্লাহ। আসলে আমরা যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধীদেরকে নিয়ে যারা কাজ করেন তাদের কথা বলি, তাদেরকে কিন্তু আমরা এক সেন্সে মানবাধিকার কর্মীও বলতে পারি, কারণ মানবাধিকারের সাথে কিন্তু এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী জনগোষ্ঠীর একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি এসেছেন, আমরা আশা করি আপনার মতো আরো অনেকেই যারা সরাসরি আইনজীবী পেশায় রয়েছেন অথবা মানবাধিকার নিয়ে কাজ করছেন, তারাও আসলে আপনাকে দেখে উৎসাহিত হবেন এবং আসলে আমাদের সাথে থাকবেন, এবং সামনের দিকে পথ চলা আরো সহজ হবে ইনশাল্লাহ। তা আমি এবার আমি আসতে যাচ্ছি এবার ফিদা ভাইয়ের কাছে। ভাইয়া, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে যেটা হয় যে এই স্পেশাল যে স্কুলগুলো আছে বা থেরাপি সেন্টার আছে, তাদের ব্যাপারে অনেকের একটা অভিযোগ থাকে যে সঠিক চিকিৎসা অথবা সার্ভিস সেটা হয় না, অথবা সেখান থেকে পায় না, বা ম্যালপ্র্যাকটিসের একটা কথা চলে আসে। তো সেখানে আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ থেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন, বিটিআরএফ, জি, তারা এই বিষয়ে কিভাবে কাজ করছে, যদি একটু সংক্ষেপে বলেন। জি,
অনেক ধন্যবাদ। আপনি খুব মানে সময় উপযোগী একটি বিষয় তুলে ধরেছেন। আমি আসলে যখনই ব্যক্তিগতভাবে বিভিন্ন আহ, অনুষ্ঠানে যাই এবং বিভিন্ন প্রোগ্রামে যাই, সেখানে আমি এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু এবং আহ, বিশেষ করে যারা সেবাগ্রহীতা আছেন তাদেরকে সতর্ক করার জন্য আমি কিছু মেসেজ কিন্তু সবসময় দিই। আপনি যদি আমার বিভিন্ন প্রোগ্রাম গুলো এর আগে গুলো দেখে থাকেন, তো একটা বিষয় হলো যে দেখেন, বাংলাদেশ সরকার কিন্তু আসলে একটি কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে এই সেক্টরে। তারা প্রথমে আইন গুলো পাশ করেছে এবং বিভিন্ন নীতিমালা গড়ে উঠেছে আপনি যদি দেখেন, এবং কিছু কিছু আইনের বিধি এখনো তৈরি হচ্ছে এবং হবে। তো আহ, কারা আসলে থেরাপি দিতে পারবে, কারা বিশেষ শিক্ষক হিসেবে কাজ করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের আইনে এবং নীতিমালায় কিন্তু চলে আসছে। তারপরে আমাদের প্রতিবন্ধী ব্যক্তি কারা, এটা আগে প্রথমে নির্ধারণ করা হয়েছে। আমাদের 12 ধরনের প্রতিবন্ধিতা রয়েছে এবং এর মধ্যে আবার 4 ধরনের প্রতিবন্ধিতাকে বলা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, অর্থাৎ স্নায়বিক জটিল স্নায়বিক বৈকল্য, তাই না? তার মানে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস এখন কিন্তু আইডেন্টিফাই করা আছে, সিগনিফাই করা আছে। তো এখন যেটা হলো, এই কাঠামোগুলো তৈরি হলো, এখন আমরা বুঝবো যে আসলে কোন ওয়েতে যেতে হবে। আমাদের নীতিমালা এবং আইনগুলো মেনে যদি আমরা আসলে আমাদের সংগঠনকে সাথে, আমাদের সংগঠনের কার্যক্রমকে সাথে, তাহলে কিন্তু প্রতিটা সংগঠন থেকে কিন্তু সঠিক প্র্যাকটিস নিশ্চিত নির্ণয় করা যেতে পারে। এটা খুব দুঃখজনক, আমরা দেখি অনেক সময় অনেক বিশেষ সংস্থা এবং সংস্থা রয়েছে যারা আসলে দেখা যাচ্ছে যে কোয়ালিফাইড থেরাপিস্ট নিয়োগ দিচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ শিক্ষক হিসেবে যারা কাজ করছেন তাদের আসলে মানে প্রায় কারোরই আসলে বিশেষ শিক্ষার উপরে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। তো এইটা আসলে হ্যাঁ, শুরুটা হয়তো করা যেতে পারে, কিন্তু এটা একটা জায়গায় আসলে নিতে হবে যেখানে আইনে নীতিমালা বলতে হবে। তাহলে আসলে বিশেষ শিক্ষা বলতে আমরা আসলে কি বুঝি, মানে বিশেষ স্কুলগুলো আসলে কি করছে, তাদের আসলে সেবা এবং চিকিৎসা সেবা এবং তাদের শিক্ষার যে কার্যক্রম, সেগুলোর মধ্যে হ্যাঁ, একটা সময় তাদের শুরু হয়েছে, কিন্তু এখন যেহেতু আইন নীতিমালা পরিষ্কার সাধারণ জনগণের কাছে, এবং সরকারও এগুলোকে এস্টাবলিশ করতে চাচ্ছে, সরকারকে আমাদের সহযোগিতা করা। আমরা যদি বিভিন্ন সংস্থাগুলো বা আন্তর্জাতিক বিশেষ স্কুল রয়েছে এবং সেবা কেন্দ্র রয়েছে, তারা যদি এই ব্যাপারগুলোতে সচেতন না হয়, তাহলে বেস্ট প্র্যাকটিসের শিক্ষার মধ্যে কিন্তু আসলে তাদের সেই ভূমিকা তারা। যেমন একটা বিষয় আমি বলি যে আমাদের যে বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন, এটা একেবারে শুরু থেকে আজকে এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, আপনারা সবাই শুনছেন। আমাদের কিন্তু যতজন আমাদের থেরাপিস্ট এখানে থেরাপি প্রোভাইড করছেন, আমাদের সেবাগ্রহীতারা এখানে শুনছেন, আমি সবার সামনে বলতে চাই আমাদের সকল থেরাপিস্ট কিন্তু কোয়ালিফাইড, এবং তারা কিন্তু বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আইনের প্রথম তফসিলে যেভাবে এলিজিবিলিটি দেওয়া হয়েছে, আমাদের সাইকোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, আমাদের যে ফিজিওথেরাপিস্টের কাছে তিনি, তারপরে আমাদের যে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, আমাদের তারা কিন্তু আইন দ্বারা স্বীকৃত এবং তারা কিন্তু ওই যোগ্যতা বলে কিন্তু এখানে নিয়োগ। আমাদের কিন্তু বিএসএফ ডিগ্রিধারী কিন্তু আমাদের শিক্ষক, আমাদের বিএসএফ ডিগ্রিধারী শিক্ষক তত্ত্বাবধানে আমরা অন্যান্য শিক্ষকদেরকে ট্রেন করছি, এবং ভবিষ্যতে আমরা অন্যান্য শিক্ষক যারা আমাদের জয়েন করছেন এবং করবেন, তাদেরকেও বিএসএফ ডিগ্রিধারী হিসেবে আমরা কিন্তু নিতে চাচ্ছি। এবং এভাবে কিন্তু আমরা আসলে আইন এবং নীতিমালার আলোচনা কাঠামোর দিকে কিন্তু এগোচ্ছি, এবং আমরা যে সেবাটা প্রদান করছি সেটা বিশেষ শিক্ষা নীতিমালা যেটা 2019 সেটার একটা প্রতিফলন আপনি আমাদের যদি বিশেষ শিক্ষা দেখতে আসেন, দেখবেন যে সেখানে একটা প্রতিফলন পাবেন। আবার আমরা যখন প্র্যাকটিস করছি, আমাদের প্রত্যেক প্রফেশনাল তারা তাদের যে নিজস্ব প্র্যাকটিস গাইডলাইন আছে সেখান থেকে কিন্তু তারা আসলে প্র্যাকটিস করার চেষ্টা করছে, এবং আমাদের যে প্রপার
সেই কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ। ফলে মা বাবা যখন একটা শিশুকে হতাশা নিয়ে উপস্থিত থাকেন, তারা যখন সেবা কেন্দ্রে এসে স্কুলে গিয়ে যখন তারা সেই কাঠামোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন, এতে কিন্তু তারা তাদের বিশেষ শিশুদের অ্যাক্সেপ্টেন্সও যেমন অনেক বেশি গড়ে ওঠে, তারা এই সেবাটাকে সরাসরি চোখের সামনে দেখতে পান এবং ওই কার্যক্রমটা বাড়িতে আবার প্রপারলি করার ক্ষেত্রে কিন্তু অনুপ্রাণিত। এই জিনিসগুলো আসলে আমরা চাচ্ছি যে এই প্র্যাকটিসটা আসলে আরো গড়ে উঠুক। একটা স্বচ্ছতা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেন সেবা কার্যক্রমটাকে পৌঁছে দিতে পারি। সেটার কারণে আমরা বিডিআরকে একটা আদর্শ সংস্থা হিসেবে পরিচিত করতে চাচ্ছি। তো আমাদের কার্যক্রম শেষ হয়নি, আমরা বলছি না যে আমরা আসলে শতভাগ এগিয়ে দিতে পেরেছি। আমাদের কিছু জায়গায় সীমাবদ্ধতা রয়েছে আপনি জানেন। তো সেই সীমাবদ্ধতা গুলোকে আমরা কাটানোর চেষ্টা করছি। যেমন অনেক প্রতিবন্ধী মানুষের অ্যাক্সেসিবিলিটি আমরা নিশ্চিত করতে পারছি, সেটা আইনে বলা আছে, সেটা আমাদের করা, ওই জায়গাটা আমরা কাজ করছি। তো আমাদের সীমাবদ্ধতা গুলোকে কাটিয়ে আইন এবং নীতিমালা সরকার যেটা করে দিয়েছে সেটা বাস্তবায়ন যেন আমরা করতে পারি, সেই জায়গাটায় আমরা বদ্ধপরিকর। আমরা সেই জায়গাটায় কোনো বিচার নাই, আমরা এটাকে আসলে কাজ করে দিচ্ছি। পাশাপাশি ওয়েল প্র্যাকটিস যেসব প্রতিষ্ঠানে চলছে সে ব্যাপারটা তো আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে হোক, আমাদের জেল থেকে হোক, আমরা দেখতেই পাবো, কথা বলছি, লেখালেখি করছি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আজকের মতো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি যে সবাইকে আসলে একটা জায়গায় আসতে হবে যেখানে সঠিক প্র্যাকটিস নিশ্চিত হবে এবং সেভাবে তারা বসে কথা বলে। জি জি, ধন্যবাদ ভাইয়া। আপনার থেকে আমরা সংক্ষেপে জানতে পারলাম চমৎকার ভাবে। এবং ম্যাল প্র্যাকটিস বন্ধ করার যে বিষয়টা, এটা তো চলমান প্রক্রিয়া। আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সতর্ক হই এবং চেষ্টা করি, তাহলে হয়তো আমরা একটা প্রপার সার্ভিস যেটা আমরা চিন্তা করি সেটা হয়তো আমরা ইনশাল্লাহ পাবো। তো আমরা আসলে আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাবার আগে একটি বিশেষ প্রশ্ন দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। প্রথমে আমি যেতে চাই নাইম ভাইয়ের কাছে এবং একই প্রশ্ন নিয়ে উত্তরটা জানতে চাইবো ফিদা ভাইয়ের কাছে। সেটা হচ্ছে, আমরা সম্প্রতি জানি যে বিটিআরএফ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী হতে যাচ্ছে। তো এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের কি কার্যক্রম রয়েছে সংক্ষেপে একটু জানাবেন। পাশাপাশি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্ন কি আছে, এটা যদি আমরা জানি। প্রথমে নাইম ভাইয়ের থেকে শুনবো, তারপর ফিদা ভাইয়ের থেকে। ধন্যবাদ শাহেদ ভাই। মূলত যদি আমি একটু করে বলি, একটু ভেঙে বলি, যে আমরা কিন্তু যে একটি সনদ, আন্তর্জাতিক সনদ রয়েছে, যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা শিশু রয়েছে, সেই আন্তর্জাতিক কনভেনশন বা সনদে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার ফলেই কিন্তু পরবর্তীতে বাংলাদেশ 2013 সালে প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছিল এবং মূলত ওই আইনেই কিন্তু যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, তাদের কি কি সুযোগ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, তাদের চাকরি, সকল বিষয়গুলোর দিক নির্দেশনা আইনে দিয়ে দিয়েছে। তাদের একটি কল্যাণ আইনও হয়েছিল 2001 সালে, প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য কল্যাণ ট্রাস্ট আইন। এছাড়া আমরা আমাদের সংবিধানের কথা, যদি বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানও কিন্তু যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে তাদের বিভিন্ন অধিকারগুলোর সুরক্ষা দেওয়ার বিষয়ে বিভিন্ন জোর দেওয়া হয়েছে এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং জনাব ফিরাল শামস কিন্তু তাদের ম্যাল প্র্যাকটিসের একটি কথা বলেছেন, যে আমাদের যারা এই সেক্টরে কাজ করতেছে, ফিজিওথেরাপিস্ট যারা এই লাইনে আছে, এখানে কিন্তু এক ধরনের দেখা যাচ্ছে যে পেশাগত মানের ক্ষেত্রে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার যে মানটা দিয়ে আমরা সেবা দিব, যারা ফিজিওথেরাপিদের সেবা দিব, সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কম্প্রোমাইজ করা হচ্ছে, লক্ষ্য করছি। এই ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচেতন হতে হবে। এই ক্ষেত্রে আমাদের একটি আইন হয়েছে 2018 সালে, রিহ্যাবিলিটেশন অ্যাক্ট 2018 সালের আইনের মাধ্যমে কিন্তু মূলত যারা পেশাজীবী রয়েছে, পেশাজীবীদের মান এবং এই উক্ত পেশাকে সমুন্নত রাখার জন্য এগিয়ে নেওয়ার সকল বিষয় কমিটি করা হয়েছে। এবং যে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের করছে তা না, তারা কিন্তু এর পাশাপাশি তাদের স্কুলে বিশেষ স্কুলের ব্যবস্থা রেখেছে তাদের শিক্ষাদানের জন্য। বিশেষ সময় তাদেরকে রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে, শীতার্ত মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে শীতের সময়, এবং স্বল্প মূল্যে এবং বিশেষ ক্ষেত্রে আমরা বিনামূল্যেও আমরা থেরাপি সেবা দিচ্ছি। এবং পুরো বাংলাদেশ দেশব্যাপী এই সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। এবং আগামী এই যে 5 বছর আমরা পূর্ণ করব, সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে
বিদ্যমান যে আইনগুলো বাংলাদেশে আছে আইনগুলো যেন মানে সঠিকভাবে বাস্তবায়ন হয়, এই পেশার মান যেন সমুন্নত থাকে, যে প্রতিষ্ঠান বিটিআরএফ এর মতো প্রতিষ্ঠানগুলো যেন এই যারা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা শিশু আছে তাদের জন্য পুরো দেশব্যাপী তারা কাজ কাজ করে যেতে পারে, এবং ইভেন আমরা উপজেলা পর্যায়েও চলে যেতে চাই এই উক্ত সেবা নিয়ে। এবং আমাদের বর্তমান সরকার কিন্তু এই সেক্টরের ক্ষেত্রে বিশেষভাবে ওনারা কিন্তু খুবই আগ্রহী। আমরা যতটুকু জানি বর্তমান প্রধানমন্ত্রী এবং যারা সরকারে আছেন তারাও কিন্তু উক্ত সার্ভিসের এই এই পেশার ক্ষেত্রে এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিদের জন্য কিন্তু অনেক কিছু করছে। তো আমরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এবং পুরো দেশব্যাপী বিটিআরএফ কে ছড়িয়ে দিতে চাই, বিটিআরএফ এর সেবাকে ছড়িয়ে দিতে চাই, এবং আমরা একসময় বাংলাদেশের একটি পায়োনিয়ার প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে দাঁড়াতে চাই। সবাই যেন বিটিআরএফ কে একটি এক্সাম্পল হিসাবে সবাই গ্রহণ করে, এবং এই সেক্টরে সবাই যেন এই বিটিআরএফ অনুসরণ করেই তাদের কাজ পরিচালনা করে, সেই ক্ষেত্রে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ নাইম ভাই, আপনার কাছ থেকে চমৎকার ভাবে আমরা শুনেছি। এবার আমরা ফিদা ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। ভাইয়া। জি জি, অনেক ধন্যবাদ। প্রথমে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি নহর ইনিশিয়েটিভস এর যেই প্রথম পর্ব, এই রিহ্যাবিলিটেশন প্রফেশন ইন সায়েন্স, এই প্রথম পর্বের সাথে সম্পৃক্ত থাকতে পেরে। তো প্রত্যেকটা প্রথম ভালো কাজের সাথে থাকাটা আসলে সৌভাগ্যের ব্যাপার। তো এখানে মহান আল্লাহ পাক যে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমাকে এবং আমার সংগঠনকে, এর জন্য আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া এবং নহর ইনিশিয়েটিভসকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের উপদেষ্টা স্যার আলিমুল হায়দার আমাদের সম্পূর্ণ কার্যক্রমকে কিন্তু উনি আসলে যেটা বলতে চেয়েছেন যে বর্তমান সরকার তারা আসলে অত্যন্ত প্রতিবন্ধিত ওনারা যে কাজগুলো করছেন একটা কাঠামোর মধ্যে দিয়ে আগাচ্ছেন। আপনি ম্যাল প্র্যাকটিসের কথা বলছেন, কোনটা প্র্যাকটিস এবং কোনটা ম্যাল প্র্যাকটিস সেটাকে কিন্তু আইন এবং নীতিমালার মাধ্যমে এটা ডিফাইন হয়েছে। হ্যাঁ, প্রথমে কিন্তু 2013 সালে আপনি দেখেছেন যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন পাস হয়েছে, এবং 2018 সালে তার 5 বছর পরে কিন্তু যারা পেশাজীবী রয়েছেন তাদের লাইসেন্সিং প্রদানের নিমিত্তে কিন্তু বাংলাদেশে একটা কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে, এবং এগুলো বিধি বিধান এগুলো তৈরি হচ্ছে, মন্ত্রণালয় এগুলো কাজ করছে, আমরাও কাজ করছি, সরকারকে সহযোগিতা করছে সামনে থেকে। তো যে বিষয়টা করে আমাদের এক এক করে পা দিয়ে মাঝখানে করোনার অনেক দুর্যোগ গিয়েছে, আমরা কিন্তু এখন পঞ্চবর্ষে পা দিয়েছি। তো 5 বছর একটা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে সফল প্রতিষ্ঠান হিসেবে নেওয়া গেছে আসলে একেবারে খুবই কম সময়। আমাদের আরো সময় প্রয়োজন। আমরা যেটা করছি এবার আমাদের পঞ্চবার্ষিকীতে আমরা একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করছি। আপনার এই জনপ্রিয় প্রোগ্রামের মাধ্যমে আমি যেটা দেশবাসীকে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের আগামী রবিবার 23শে অক্টোবর আমরা রাজধানীর একটি বিশেষ রেস্টুরেন্টে আমরা কিন্তু একটা প্রোগ্রাম করছি, যেখানে আমরা যত এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং কিশোর রয়েছেন এবং ব্যক্তি রয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসন সেবায় যে সকল পেশাজীবীরা কাজ করছেন তাদের একটা মিলন মেলা আমরা করছি। সেখানে আমাদের পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, ডায়েটিশিয়ান, সকল পেশাজীবীরা যুক্ত হচ্ছেন, এবং দেশে প্রথমবারের মতো সেবা গ্রহীতা বিশেষ শিশু অভিভাবক এবং যারা পেশাতে আছেন তাদের সাথে সামনাসামনি কোন টেবিলে ওপেন টেবিল ডিসকাশনে কিন্তু বিভিন্ন কন্ডিশন আমাদের সেবার প্রদানে কি কি নীতিমালা আছে, আমাদের কোথায় সংকট, কোথায় আমাদের সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সরাসরি আলোচনা করছে। এবং সরকারের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্ন মিডিয়া থাকবে। আমি আশা করি প্রোগ্রামটি সফল হবে। আমাদের আসলে মৌলিক উদ্দেশ্য হলো সঠিক শিক্ষা, চিকিৎসা সেটার জন্য আসলে আমরা এই কাজটা করছি। আর একটা বিষয় যেটা আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এবং সেই সীমাবদ্ধতাগুলো আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ আমাদের যতই বয়স বাড়বে আমরা সেটা কাটিয়ে উঠবো। আমরা আশা করি আমাদের প্রতিষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, আমাদের যারা সেবাগ্রহীতা রয়েছে তাদের দোয়া আছে, তারা আমাদের সেবা পাচ্ছে, তারা আমাদের পাশে আছে, আমাদের পেশাজীবীরা আমাদেরকে সার্ভিস প্রদানে এবং গ্রহণে সহযোগিতা করছে। আমরা আপনার বিশ্বপক্ষে ইনশাআল্লাহ পৌঁছে থাকবো। তো পরিশেষে আমি আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী যেন আমরা অত্যন্ত সফলভাবে শেষ করতে পারি, এবং আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সাথে নহর ইনিশিয়েটিভস আছে সাপোর্টিং অর্গানাইজেশন হিসেবে, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটা ব্যাপার ছিল। তো আশা করি যে আমরা সংগঠনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যার যার ম্যান্ডেটকে এবং গোল এবং অবজেক্টিভ দিয়ে আমরা পূরণ করতে পারবো।
জি ফিদা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমাদের নাইম ভাইকে। যদি উনি আমাদের স্যার, আজকে আমরা ভাই বলে বলছি, কিন্তু আমাদের সবার স্যার, একজন শিক্ষক, গবেষক। এবং আমরাও উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনাদের এবং আপনাদের প্রতিষ্ঠানের, বিটিআরএফ এর, এবং আমরা আশা করি আপনারা একটা মাইলস্টোন হবেন এবং একটা বেঞ্চমার্ক হবেন, যার মাধ্যমে আসলে আমরা যেটা চাই, যাকে দেখে আরো অনেক প্রতিষ্ঠান এভাবে মানে একদম কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে এবং আমরা সামনের দিকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি। তো আজকে অনুষ্ঠান শেষ করছি, তবে একদম শেষ করছি না, আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আবারও ইনশাআল্লাহ সামনের কোন এপিসোডে আসবো। বিশেষ করে নাইম ভাই, আপনার সাথে আমরা প্রতিবন্ধী এবং মানবাধিকার সংক্রান্ত যে ইস্যুগুলো আছে সেটা নিয়েও আমরা ইনশাআল্লাহ একটা সেশন করবো, এবং ফিদা ভাই আপনিও ইনশাআল্লাহ সেখানে ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আগামী রবিবার যেই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি রয়েছে বিটিআরএফ এর, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা সবাইকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সেখানে জয়েন করতে পারেন, এবং সেখানে কিন্তু এনডিডি সহ এই প্রতিবন্ধী বিষয়ে যত রকম সেশন সবকিছু সেখানে থাকবে, এবং এক ছাতার নিচে আসলে এখানকার প্রফেশনালস যারা আছেন সকলেই থাকবেন। এবং সেখান থেকে আমরা আশা করছি যে একটা মিনিংফুল একটা দিন সবাই কাটাবো এবং সবার সাথে মিলে, এবং সেখান থেকে একটা গাইডলাইন আমরা পাবো সামনে এগিয়ে চলার। তো আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে, কথা হবে। আজকে এখানে শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।